আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকটা হাসি মুখেই প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং তার সাথে ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল আহসান। গতকালকের এই সাক্ষাৎকারে তাদের ভেতরে কি নিয়ে কথা হয়েছে, কেন জেনারেল ওয়াকার মুখ কালো করে বেরোলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাকিস্তান সেনাবাহিনীর দহরম মহরম ইদানিং খুব চোখে পড়ার মতো। শুধু যে সেনাবাহিনী তাই নয়, সাথে বিমান বাহিনী রয়েছে, নৌবাহিনী রয়েছে, ওভারঅল সামরিক বাহিনীর মধ্যে যে যোগাযোগ এবং যে সখ্য গড়ে উঠেছে তা আজকাল অনেকটা চোখে পড়ছে। আবার আজকাল ধারণা যে পাকিস্তান সামরিক বাহিনী, বিশেষ করে পাকিস্তান আর্মি যেভাবে পুরো দেশটাকে শাসন করছে, দেশের রাজনীতি বলেন বা পুরো পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। যে কথা আমি আগেও বলেছি যে পৃথিবীতে খুব হাতে গোনা আর্মি আছে যাদের দেশ রয়েছে, যেমন বলা হয় যে অমুক দেশের একটা আর্মি আছে, কিন্তু পাকিস্তানকে বলা হয় যে পাকিস্তান আর্মির একটা দেশ আছে। এবং এটা খুব মজা, পাকিস্তান একদিকে তাদের অর্থনীতি ভঙ্গুর ভিক্ষার টাকায় চলে, কিন্তু সামরিক বাহিনীর কিন্তু টাকার অভাব নেই। তাদের প্রচুর সম্পদ রয়েছে, প্রচুর অর্থ রয়েছে, এবং তাদের গোয়েন্দা সংস্থার বাজেট এবং তাদের অনেক ক্ষেত্রেই কোনো অ্যাকাউন্টেবিলিটির দরকার হয় না। দে ক্যান স্পেন্ড অ্যাজ মাচ অ্যাজ দে ওয়ান্ট। তো আমার মনে হয় যে বাংলাদেশ আর্মির মধ্যেও এই ধারণাটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে সুকৌশলে, এবং বাংলাদেশ আর্মি এখন সবখানেই তারা এই পাকিস্তানের সাহায্য নিচ্ছে। প্রশিক্ষণ বলেন, যন্ত্রপাতি ক্রয় বলেন, সবকিছুতেই তাদের পাকিস্তানকে লাগছে। এবং এই যে তারেক রহমানের সাথে দেখা করতে গেলেন, মূলত দু তিনটা ইস্যু নিয়ে কথা হয়েছে। যেমন আপনারা জানেন যে জুন মাসের থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনীকে উইথড্র করে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। সেই যে ডক্টর ইউনূসের আমলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে আনা হয়েছিল আইন শৃঙ্খলা সহ বিভিন্ন কারণে। তো সেই সেনাবাহিনী কিন্তু প্রায় 2 বছর হতে চললো, তারা কিন্তু আর ব্যারাকে ফিরে যেতে চাচ্ছে না। যদিও সেনাপ্রধান তার একটা বক্তৃতায় রাওয়া ক্লাবে অনেক আগে বলেছিলেন যে তার বাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়, তিনিও ক্লান্ত, তিনি একটা নির্বাচন দিয়ে একটা লম্বা ছুটিতে যেতে চান। কিন্তু নির্বাচন হয়ে যাবার পরে সেনাবাহিনীর ব্যারাকে ফেরারও নাম নাই, তারও ছুটিতে যাবার নাম নাই। যদিও তিনি পেশাগত সফরে বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু একটা ফ্যামিলি হলিডে করার কোনো নাম নাই। তাহলে ঘটনাটা কি? একটা তো প্রচলিত কথা আছেই যে সেনাপ্রধান যেটা বলবে তার মানে আপনারা ধরেই নেবেন যে ওটা হবে না। সুতরাং সেটা এখানেও আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীকে যখন জুন মাস থেকে পর্যায়ক্রমে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেবার সিদ্ধান্ত হয়েছে সরকারের পক্ষ থেকে, তখন ওয়াকার গিয়ে বলেছে যে এই মুহূর্তে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো ঠিক হবে না। তার যুক্তি হলো, যদি এই মুহূর্তে সেনাবাহিনী রাজপথ থেকে উইথড্রন হয়ে ব্যারাকে ফিরে যায়, তাহলে মাঠ আওয়ামী লীগের দখলে চলে যাবে এবং তখন নাকি আওয়ামী লীগকে সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। এমনি আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন যথেষ্ট চার্জ। দেশে যখন কথা বলি, আগেও যখন 6 মাস আগে কথা বলতাম, অনেকেরই অনেক রকমের হতাশা ছিল, ভীতি কাজ করতো কারো কারো মধ্যে। কিন্তু এখন আমি জানি না দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কথা বললে কোত্থেকে যে তারা এত কনফিডেন্স পায়, আমি খুব অবাক হয়ে যাই। এমনও হতে পারে যে যখন পিঠ দেওয়ালে থেকে যায় তখন কিন্তু মানুষ মরিয়া হয়ে ঘুরে দাঁড়ায়। আর আওয়ামী লীগের মতো একটি সংগঠন যার 5 কোটি শুধুমাত্র ভোটার সমর্থক রয়েছে, সেই সংগঠনকে আপনি নির্বাহী আদেশে কার্যক্রম বন্ধ করে রাখবেন, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাবেন, কারাগার ভর্তি করে রাখবেন, কতদিন রাখবেন? এখন তো আওয়ামী লীগ নেতাদের সাথে কর্মীদের সাথে কথা বললে শেষে দেখি সবাই এটা একটা এখন আবার নতুন করে চালু হচ্ছে, সবাই জয় বাংলা বলে শেষ করে। তো এই জায়গাটায় এই এই আওয়ামী জুজুর ভয় দেখাচ্ছেন জেনারেল ওয়াকার খান, তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করছেন যে আর্মিকে এই মুহূর্তে উইথড্র করা ঠিক হবে না। কিন্তু একটা যে রকমেরই নির্বাচন হোক, একটা নির্বাচিত সরকার, সে বলেছে সে উইথড্র করতে চায় এবং এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে সরকারের মধ্যে। আবার দলের মধ্যে এই চাপও আছে যে আর্মি এই ব্যারাকের বাইরে থাকলে তার দলের অনেকের আবার চাঁদাবাজি সহ নানান রকমের অপকর্ম করতেও নাকি অসুবিধা হয়। সুতরাং এটা যে শুধু আওয়ামী লীগ ঠেকানোর বিষয় না, বিএনপির অনেকেও মনে করতেন যে আর্মির উপস্থিতিটা তাদের
রাজনৈতিক কার্যক্রম মানে চাঁদাবাজি, দান্দাবাজি এগুলোর জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হোয়াট এভার দ্য রিজন, ওয়াকার খান জানিয়েছেন এই মুহূর্তে আর্মিকে উইথড্র করা ঠিক হবে না। মোরালেস বলতে গেলে বলা যায় যে আর্মি এই মুহূর্তে ফিরে যেতে চায় না। কেন আর্মি ফিরে যেতে চায় না? এর পাশাপাশি আরো বলেছেন তিনি, এই যে নিরবিচ্ছিন্ন সহযোগিতা করতে চায় সরকারকে, সরকারের সাথে এক ধরনের পার্টনারশিপ গড়ে তুলতে চায়, এটা দেখে আমাদের সেই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, সেরকম একটা অবস্থা। আর্মি যখন সরকারের সাথে সহযোগিতা নিয়ে কাজ করতে চায় নিরবিচ্ছিন্ন ভাবে, তখন আবার সেই পাকিস্তান মডেলের কথা মনে পড়ে, যে পাকিস্তান সামরিক বাহিনী এখন ঘন ঘন বাংলাদেশে আসছে। তাদের এই মন্ত্রটাও দেওয়া খুব স্বাভাবিক যে আমরা পাকিস্তান লুটে পুটে খাচ্ছি, দখল করে খাচ্ছি, তোরা বেটা বাংলাদেশ দখল করে খায়, এটাও হতে পারে। আরো কিছু কার্যকলাপ যেটা আমরা দেখছি, যে সাধারণত এই গত বাজেটেও বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট যেটা ছিল এটা প্রায় 41,000 কোটি টাকার কাছাকাছি। এছাড়াও আরো অনেক খাতে বাজেট থাকে যেটা প্রতিরক্ষা খাতে বা এই সামরিক বাহিনীর পেছনে ব্যয় হয়, এবং হিসাব করলে দেখা যায় যে সবচেয়ে বেশি বাজেট এই প্রতিরক্ষা খাতেই ব্যয় হয়। আবার এর কিছু অংশ তারা কৌশলে অন্য অন্য সেক্টরে ডিভাইড করে দেয়, হোয়াট এভার দ্য রিজন। তো এখন তাদের যে প্রচলিত বাজেট এর বাইরেও তারা এবার 27,000 কোটি টাকা অতিরিক্ত চাচ্ছে, এবং এই বাজেটটা চাচ্ছে মূলত কেনাকাটার জন্য। এর একটা বড় অংশ খরচ হবে বিমান বাহিনীর জন্য। বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে সেটা কিনতে চায়, ড্রোন কিনতে চায়, যুদ্ধ বিমান কিনতে চায়, তাদের পাইলটদের প্রশিক্ষণ দিতে চায়, আবার বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অস্ত্রপাতি কিনতে চায়। নানা রকমের মানে সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য অতিরিক্ত 27,000 কোটি টাকা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এবার সরকারের কাছে বাজেটে রাখার জন্য বলা হবে, এবং এই 27,000 কোটি টাকা মূলত পারচেজ, এর মধ্যে কিন্তু ম্যান পাওয়ার, অ্যাডমিন কস্ট এসব নেই। তার মানে বাংলাদেশ যে মুহূর্তে টাকা ছাপায় চলতেছে, প্রতিদিন ব্যাংক থেকে লোন করে চলতেছে, বাংলাদেশের অর্থনৈতিক সূচকগুলো সব নিম্নমুখী, সেই মুহূর্তে একটা উচ্চবিলাসী বাজেট তারা এই সরকারের কাছে চেয়েছে এবং এই সরকারকে সেটা জানিয়েছে। তো আমি জানি না যে এই কথা শোনার পরে আমাদের প্রধানমন্ত্রী কতটা আনন্দিত হবেন, বা প্রধানমন্ত্রী জেনারেল ওয়াকারকে কি বলেছেন তাহলে সেনাবাহিনী এই মুহূর্তে উইথড্র করা হবে না? ওয়াকার খান যেভাবে ঢুকেছিলেন সেই একইভাবে কিন্তু বের হননি, বেরোনোর সময় তার মুখটা একটু কালো ছিল। এখন সরকার তাকে সিদ্ধান্ত ইমিডিয়েটলি জানিয়ে দেননি, সরকার বলেছে তারা ভেবে দেখবেন, তারা দেবেন। তো তারপরে কি হবে সেটা নিয়েও একটা আগ্রহ তৈরি হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ একটা সামরিক জোটে যোগ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। যেমন পাকিস্তান সৌদি আরবের মধ্যে একটা ডিফেন্স চুক্তি হয়েছে, পাকিস্তান সৌদি আরব তুরস্কের সাথে মিলে বাংলাদেশ একটা নতুন সামরিক জোট তৈরি করতে চায়, এবং সেই জোটে যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ এমনিতেই জিওপলিটিক্যাল যে ক্যালকুলেশন গুলো আছে, যে ইকুয়েশন গুলো আছে, তাতে বাংলাদেশ ভীষণ ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় আছে। তার মধ্যে এই মুহূর্তে আবার অনেকে ধারণা করেন এটাও পাকিস্তানের প্ররোচনায় আমাদের সামরিক বাহিনী ভাবছেন যে তারা একটা নতুন সামরিক জোটে যোগ দেবেন, এবং সেই সামরিক জোটে যোগ দেওয়াটা বাংলাদেশের জন্য আদৌ মঙ্গলজনক হবে কিনা এটা নিয়ে কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। এখন শেষ কথাটা হলো যে জেনারেল ওয়াকারের সাথে অ্যাডমিরাল নাজমুল হাসান কেন গেলেন, কেন নৌবাহিনী প্রধান গেলেন, সেটি নিয়ে পরের এপিসোডে বলবো। নৌবাহিনী প্রধানকে কেন নিয়ে গিয়েছেন এবং নৌবাহিনীর প্রধানের বিষয়ে আরো কিছু স্পর্শকাতর তথ্য আমার কাছে এসেছে, এটি নিয়ে পরে একটি এপিসোড করবো। আজ নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে কাঁটা তারের বেড়া সম্পর্কিত নতুন নির্দেশিকা যেটা জারি হয়েছে, 30 দিনের মধ্যে কাঁটা তার বেড়া দিতে হবে, সেই নির্দেশিকা কালকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে রাজ্যের কাছে রাত্রিবেলায় চলে এসছে। এই রাতে আসার পর সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে ঝোড়ো ব্যাটিং দিচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি রাজ্যের নির্দেশিকা ওর সঙ্গে জুড়ে দেন, জুড়ে দিয়ে সীমান্ত অঞ্চলে
যে 30 দিনের মধ্যে কাঁটাতারের বেড়া দিতে হবে এবং 15 দিনের মধ্যে তার জমি দিতে 30 দিনের মধ্যে জমি দিতে হবে, 15 দিনের মধ্যে কাঁটাতারের বেড়া দিতে হবে এবং যে ইলেকট্রিফিকেশনের কাজ সেটা 15 দিনের মধ্যে করতে হবে বলে একটি নির্দেশিকা তার সঙ্গে কপি জুড়ে সমস্ত জায়গায় পাঠিয়ে দিয়েছেন। কোন কোন জায়গায় পাঠিয়েছেন সেটা হচ্ছে, এক হচ্ছে ডিজি বিএসএফ, তার নাম হচ্ছে প্রবীণ কুমার। তিনি তার অধস্তনদের নিয়ে আজকে দুপুরে নবান্নতে মিটিং করতে আসছেন জিওসিএনসি ইস্টার্ন কমান্ডের, তার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ভিএমপি খ্রিস্টান। এরা দুজনে, আর লেফটেন্যান্ট জেনারেল আরো নিশ্চয়ই তার সঙ্গী সাথে কেউ থাকবে, লেফটেন্যান্ট জেনারেল কেউ থাকবে, তারা আসছেন। সঙ্গে আসছেন সীমান্ত অঞ্চলে যত আপনার বিএলও আছে, এই যে ল্যান্ড অফিসার যারা আছে, বিএলও ল্যান্ড অফিসার যারা আছে, তাদেরকেও ডাকা হয়েছে। আমি যখন ভিডিওটা করছি তখন এই মিটিং চলছে। আমি ভিডিও আপলোড করার পর মিটিং এর নির্যাস কি হলো রাত্রিবেলা জানা যাবে। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ, সেই নির্দেশিকার সঙ্গে রাজ্য সরকারের যে বক্তব্য তার সমস্ত পক্ষকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইবারেতে জোগাড় যন্ত্র যা যা করার, তার জন্য যে অর্থ বরাদ্দ, অর্থ দপ্তরকে বলা হয়েছে, মানে আমাদের রাজ্য সরকারের অর্থ দপ্তরকে বলা হয়েছে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে। তার জন্য একটা স্পেশাল রিভিউ অর্ডার জারি করা হয়েছে, যে প্রত্যেকটা এই কত কিলোমিটারের জন্য কত খরচা পড়তে পারে, কাঁটাতারের বেড়ার জন্য, ইলেকট্রিফিকেশনের জন্য আলাদা আলাদা করে রেট দিয়ে, কন্ট্রাক্টরদের কাছ থেকে রেট নিয়ে তারাও তাড়াতাড়ি জানানোর জন্য, সেটার জন্য 10 দিন সময় দেওয়া হয়েছে। 10 দিনের মধ্যে এই কাজটা সম্পূর্ণ করতে হবে। আর বাকি 5 দিনের জন্য পেমেন্ট করা হয়ে গেলে বাকি 5 দিনের জন্য সময় দেওয়া হয়েছে সেই কাঁটাতারের বেড়া, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, অ্যাপ্লায়েন্সেস কেনার জন্য। তাদেরকেও ওই সময়ের মধ্যে শুরু হয়ে যাবে। অর্থাৎ একদিকে জমি গ্রহণ হচ্ছে, কাঁটাতারের বেড়া পড়ছে, সঙ্গে সঙ্গে ইলেকট্রিফিকেশনের কাজটাও হয়ে যাবে। এবার কাঁটাতারের বেড়া যত এগোবে তত, মানে জমি যত নেওয়া হবে, কাঁটাতারের বেড়া সঙ্গে সঙ্গে এগোবে, ইলেকট্রিফিকেশনের কাজও তত এগোবে, দিয়ে লাস্টে যখন সব শেষ হয়ে যাবে তখন চালু করা হবে। এই হচ্ছে মুদ্রা ব্যাপার। এখন আমাদের দেশে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, তা আমাদের দেশে যা না আলোচনা হচ্ছে তার থেকে বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশে। এত জ্বালা বাংলাদেশে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আরে দিল্লির সঙ্গে তো কোনো সম্পর্কই রাখতে চান না আপনারা, তাহলে পরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা চেঁচি কি হবে? আর আপনাদের চরিত্র, যে মেয়েটি অসুস্থ হয়ে আমাদের এখানে এলো, ভিডিওটি আমার কাছে আছে, আমি ওই ভিডিওটা লাগালাম না, আমার লাগাতে খারাপ লাগলো। যে তাকে যখন শেষ শয়নে যখন কবরে দেওয়া হচ্ছে, তখনও দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এরা কোথায় কি বলতে হয় সেটাও এরা জানে না। একেবারে মূর্খের মূর্খ সব কটা। এরা একমাত্র জেহাদের ছাড়া আর কিছু বলা যায় না। একটা মৃতদেহ, সে মেয়েটি মারা গেছে, সে যাই করুক না কেন, একটা মৃত মানুষের প্রতি সম্মানটুকু দেখানো আপনাদের সঙ্গে আমাদের এইখানে তফাৎ, বুঝেছেন? এই শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ, এগুলোর সঙ্গে আপনারা তফাৎ। ওই যে আপনারা বলেন না সমান অধিকার চাই, চোখে চোখ রেখে কথা বলতে চাই, আপনাদের সঙ্গে আমাদের মিলবে না। শিক্ষায় মিলবে না, সংস্কৃতিতে মিলবে না, কিছুতেই মিলবে না। আপনারা হচ্ছেন জেহাদি, আপনারা জেহাদ ছাড়া কিছু বোঝেন না। ওই যে আমি একদিন বলেছিলাম না, এই যে শার্টের রংটা কি, একজন এক এক রং বলবেন, সবাই মোটামুটি একই রকম বলবেন যে এই শার্টের রংটা এইটা। কিন্তু আমি যদি প্রশ্ন করি এই শার্টের রংটা আপনি এইটা জানলেন কি করে, তখন আপনি বলবেন যে আমি ছোটবেলা থেকে এই বাবার মার কাছে শিখেছি যে এই রংটা, এটার রং এই। তাহলে ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে কি, ওই মাদ্রাসাতে ছোটবেলা থেকে ওই ব্রেন ওয়াশটা করা হয়।
ব্রেন ওয়াশ করে 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 এদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে জেহাদ করো, জেহাদ করলে নারায়ে তাকদীর করো, নারায়ে তাকদীর করলে আমরা গাজওয়ায়ে হিন্দ করতে পারবো এবং শহীদ হতে পারলে আমাদের জান্নাতে যেতে পারবো। এই সমস্ত ভুজুং ভাজাং দিয়ে এই জেনারেশনটাকে, পাকিস্তান নষ্ট হয়ে গেছে এই করে। আপনারা যেটুকু বাকি ছিলেন এই 2-2.5 বছরের মধ্যে আপনারা দেশটাকে আরো রসাতলে পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের একটা যুব সম্প্রদায় শেষ হয়ে গেছে, তরুণ সম্প্রদায় শেষ হয়ে গেছে, এবার যারা কিশোর আছে, বাচ্চা আছে, তাদেরও আপনারা শেষ করছেন। ফলে আগামী 50 বছর বাংলাদেশ যে শুধু অর্থনৈতিক দিক দিয়ে পেছালো না, পেছালো কোথায়? শিক্ষা, সংস্কৃতি, সমস্ত দিক দিয়ে পিছিয়ে গেল। আপনারা জেহাদ করে সারা পৃথিবীতে নিজেরা নিজেদেরকে, পৃথিবী, আমি অনেকদিন আগে বলেছিলাম পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসছে, ছোট হয়ে যাবে দেখবেন। যখন ইউনূস বসেছিল তখন আমি বলেছিলাম আপনাদের এই জেহাদের রূপ দেখে আমি বলেছিলাম কেউ আপনাদের জায়গা দেবে না। আজকে লন্ডনের অবস্থা দেখুন, শ্বেতাঙ্গরা খেপে গেছে পুরো। সারা পৃথিবী জুড়ে রাইট উইং, শুধু আমাদের এখানে যে রাইট উইং জেগেছে তাই নয়, আমরা বুঝতে পেরেছি আমাদের ভয়টা কোথায়। আমাদের হিন্দু রাষ্ট্র করতে হবে, হিন্দুদের জাগতে হবে। আর যতই পৃথিবী ব্যাপী জার্মানি, ইটালি ভিটালি যত আছে সমস্ত কিছু এর সঙ্গে জড়িয়ে আছে। সবাই কিন্তু আস্তে আস্তে রাইট উইং এর দিকে যাচ্ছে, মানে মুসলিম খেদাও। এরা আমাদের দেশটাকে নষ্ট করতে এসছে। একসময় আপনাদের দয়া পরবশত হয়ে তারা আপনাদের দেশে জায়গা দিয়েছিল, তার মূল্য আপনারা রাখেননি। আপনারা সেখানে গিয়ে খেলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। আমি বলেছি না, আপনি গেছেন উন্নত জীবনের আশায়, সেখানে গিয়ে উন্নত জীবন যাপন করুন না। যদি খেলাফতই করতে হয় তাহলে বাংলাদেশ ছেড়ে, পাকিস্তান ছেড়ে আপনারা ওখানে গেলেন কেন? দেশেই তো খেলাফত স্থাপন করতে পারতেন। আর একটা জিনিস আপনাদের বলবো, 71-এর সঙ্গে 2026-এর মিল কোথায়? 71-এ ইন্দিরা গান্ধী কি করেছিলেন? ইন্দিরা গান্ধী সারা বিশ্ব ঘুরেছিলেন 71 সালে যুদ্ধের আগে। এত বড় কাণ্ড হচ্ছে, ট্রাম্প এবং জিনপিং এর সঙ্গে বৈঠক হচ্ছে, দুটো ষাঁড় যুদ্ধ করছে। মোদিজি কি ঘরে বসে আছেন? মোদিজি বেরিয়ে পড়েছেন বিশ্ব ভ্রমণে। কোথায় কোথায় যাচ্ছেন গুগল খুঁজে নেবেন, দেখতে পেয়ে যাবেন। ইতালিতে, শুধু ফ্রান্সে যাচ্ছেন না, ইতালিতে যখন যাবেন তখন মেলোডির ওখানে ফ্রান্সের প্রেসিডেন্ট সে একই সময় ভিজিট করতে যাচ্ছেন। ফলে ফ্রান্সের প্রেসিডেন্ট তার সঙ্গে ইমানুয়েল ম্যাক্রো, তার সঙ্গেও মোদিজির দেখা হয়ে যাবে। ফলে এই যে মোদি সর্বত্র, যে ইউরোপিয়ান ইউনিয়ন একই ট্রাম্পের উপর ক্ষেপে আছে বিভিন্ন কারণে, ব্রিটেন ক্ষেপে আছে। আর ব্রিটেন খ্যাপা মানে ইউরোপিয়ান ইউনিয়ন খ্যাপা, এটা কিন্তু জেনে রাখবেন। ব্রিটেন কিন্তু ইউরোপিয়ানের মধ্যে নেই, না থাকলেও ব্রিটেনে কিন্তু অনেকটা প্রভাব ইউরোপিয়ান ইউনিয়নের উপরে রয়ে গেছে। আর ব্রিটেন যেভাবে এবার রাইট উইং জেগে উঠছে, তাতে আপনারা খুব বেশি দিন আর কি ব্রিটেনে সুস্থিরভাবে থাকতে পারবেন না। তাহলে যাবেন কোথায় আপনারা? সারা পৃথিবী যদি আপনাদেরকে, মুসলিম দেশগুলো পর্যন্ত, আপনার 6টা যে উপসাগরীয় অঞ্চল দেশগুলো রয়েছে তারাও আপনাদের রাখতে চায় না। যাবেন কোথায়? আপনারা ব্রাত্য হয়ে গেছেন শুধু জেহাদ করে, জেহাদ করে আর জেহাদ করে। তবে 71-এর সঙ্গে 26-এর মিলটা হচ্ছে এইটা, যে 71-ও ইন্দিরা গান্ধী ঘুরেছিলেন, 26-ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরছেন। এবার ঘুরছেন কেন? সে দুটো কারণ একসঙ্গে মিলিয়ে নিন, যে 71-এ ঘোরার পর কি হয়েছিল আর 26-এ ঘোরার পর কি হতে চলেছে। এটা আপনারা নিজেরা মনে মনে হিসেব কষুন। আর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই পোলারা নিজেদের জুলাই যোদ্ধা বলে কত চেঁচামেচি করে। আজকাল আবার দেখি আমার জুলাই যোদ্ধা নাকি যুদ্ধি ভাবির মাইয়ার জন্য আজকাল, মুসলমান তো দূরের কথা, আজকাল ব্রাহ্মণ ভট্টরাও দেখি দোয়া করতেছে তারা যেন আল্লাহ শহীদের মর্যাদা দেয়। মানে এই প্রথম জানলাম যে আজকাল হিন্দুরাও শহীদের মর্যাদা দানের দোয়া করে। আল্লাহ কি কাফের, মুরতাদ, হিন্দু এদের দোয়া কবুল করবে? প্যানিক ভট্ট যে আমার ভাবির মাইয়ার জন্যে
শহীদের জন্য দোয়াগুলো শহীদ হয়ে যাওয়া, আচ্ছা ভালো কথা। আজকাল তো শহীদ জিন্দাও ফিরে আসে, সেই জায়গায় কোনো ফ্যানিক ভট্ট এরা যদি একটু দোয়া করে বেঁচতে বাড়াইতে পারে সবার, তাও আবার শহীদই মৃত্যু। সবচেয়ে মজার বিষয় যে এই ভাবির মাইয়া মাও, মানে আমার যে ভাবির মাইয়া কারিনা, তার মাও বলছে তার নাকি জুলাই যোদ্ধা না। এখন ইশারা মুঞ্জে গেছে। এই যে বলছি জুলাই যোদ্ধা মুদ্রা, এগুলো যে একটা ফালতু বিষয়। এই জুলাই সন্ত্রাসীদের পাবলিক যে একদিন উষ্টাবে, কুইন নেবে, ঢাকার মান্ডা খালে চুবাবে, কপাল ভালো থাকলে আর কি, নইলে তো পেটে নারী ভুড়ি বের করে ফেলবে, এটা তো বহুবারই বলেছি। কিন্তু এই ভাবির মাইয়া মরার পরে তারা বাপ বেটি মিলা, মায়ে ঝিয়ে মিলা গণভবনে গিয়ে চুরি করলো, বাটপারি করলো, এবং সেগুলো প্রকাশ্য দেখালো, বীর দর্পে জুলাই যোদ্ধা হিসেবে সকল সুবিধা নিল। শুনলাম এয়ার অ্যাম্বুলেন্স নাকি এসেছে সরকারি খরচে। কাইসার হামিদের মেয়া, আমার ভাবির মেয়া, কোন হিসেবে সরকারি খরচে এয়ার অ্যাম্বুলেন্সে আসে তার লাশ আমাকে বুঝায় বলেন। কোনোদিন তো শুনলাম না যে অমুক জামালপুরের কোনো শ্রমিক মারা গেছে বিদেশে, তার জন্যে সরকার এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছে। বরং হয়তো তো যাওয়ার সময় তুই তাই বলে, আসার সময় 30 টাকা, তাই না? কিন্তু জুলাই সন্ত্রাসীকে সরকার নাকি শুনলাম যে এয়ার অ্যাম্বুলেন্সের খরচ দিয়েছে। বাহ বাহ বাহ। এখন আমার এই ভাবি বলতেছে না না, তারা তো জুলাই যোদ্ধা ছিল না। ও ভাবি, ও কাউসার ভাইয়ের বউ কারিনার মাও এখনই শখ মাইতে গেল আপনার জুলাই যোদ্ধার মাও, আপনিও জুলাই যোদ্ধা, আবার আপনার ভাতার কাইসার হামিদ আরেক বিরাট বড় জুলাই যোদ্ধা, লাখ লাখ টাকা উঠাইলো মেয়ের নামে, আবার জানা যায় দেখলাম একটা টুপি কেনার টাকা নেই। দারুণ না, একটা টুপি কেনার টাকা নেই। যাই হোক, আরো মজার বিষয়, আমার এই ভাবি মানে কাউসার ভাইয়ের বউ বলছে আমার মাইয়ার দাফনের কাপড় চোপড় চেহারা যেন দেখানো হয় না, কারণ ইসলামে হারাম। তো ও ভাবি, ও কাউসার ভাইয়ের বউ, ও কারিনার মাও, তোমার মেয়া যখন নাচলো কুদলো, আর কিছু বললাম না, এত কিছু করলো, রাস্তায় ঝাঁকানাকা কত কিছু দেখাইলো, আমরা দেখলাম। তখন তোমার মনে থাকে না ওটা হারাম? জানাজার বেলা হারাম হয়ে গেছে। ধর্মের নামে বাটপারি আর কত ভাবি। সবচেয়ে মজার বিষয়, এই জুলাই আন্দোলন, জুলাই যোদ্ধা, এগুলো যে একটা বেলুন, মানে একটা ইনফ্লুয়েঞ্জা, সর্দি, এখন প্রমাণ পাইছেন তো। খোদ নিজে গণভবনে গিয়ে চুরি করছে, তারপরে বলে তো আমরা তো চুরি করতে যাই নাই, আমি তো নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষিকা। এতে বোঝা গেল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কেন এত রাজাকার পয়দা হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কেন মাদ্রাসার সাথে বেশি পেয়ারা পাকিস্তানি। এইবার বুঝেছেন তো আপনারা? বুঝেন নাই? এইবার আশা করি বুঝতে পারছেন কেন এত তারা পেয়ারা পাকিস্তানি হয়। এই যে এইরকম আমার কাইসার ভাইয়ের বউদের মতো বউরা ওইখানে শিক্ষিকা, এখন বলে তিনি নাকি জুলাই যোদ্ধা ছিলেন না, অথচ তার মেয়া, তিনি আর তার ভাতার আমার কাউসার ভাই কাউসার হামিদ, এদের ভিডিও এখন আছে না। এখন বুঝতে পারছেন তো কেন এদেরকে আপনি 71 সালে যে মুক্তিযুদ্ধে এত হানাহানি হয়েছে, 30 লক্ষ মানুষ হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, অগণিত নারী ধর্ষণ করা হয়েছে, বিশ্বাস করতে পারবেন না। কারণ এরা জানিয়া শুনিয়া মিথ্যা কথা বলে। ঠাড়া বড় মিথ্যা কথা না পড়লে আপনি পেয়ারা পাকিস্তানি হইতে পারবেন না, জামাত হইতে পারবেন না। নগদে তাদের ভিডিওতে ক্লিক করলেই পাওয়া যায়, লাইভ পাওয়া গেছে, তারা লাইভ করেছে, তাদের সঙ্গীরা লাইভ করেছে। এখন ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়, ফেসবুকে সার্চ করলে পাওয়া যায়, ফেসবুকে তাদের ভিডিও পাওয়া যায়। আমি কোনো ভবনে চুরি করতে যাইনি, আমি তো একজন শিক্ষিক, করতে যাবো কেন? এরকম ঠাড়া পড়া মিথ্যা কথা তারা বলে। পেয়ারা পাকিস্তানি মানে